এতগুলো লাশের কথা কেউ বলে নাই, বলেছে কোন কি ভেঙেছে, কার গাড়ি পুড়েছে, কিন্তু আবু সাইদকে নিয়ে কেউ কোনো কথা বলে নাই। কথা বলে নাই যে কিভাবে ছাদের উপরে যাওয়া একটা শিশুর গায়ে গুলি লেগেছে। কথা লাগে নাই যে একটা ছেলে চলে যাচ্ছে পিছন থেকে পাখির মতো গুলি করেছে। সো এই দেশে আপনি আইনের কথা, এই দেশে আপনি বিচারের কথা, বাংলাদেশের সিআরপিসিতে যে কথা বলা আছে যে আপনি তাকে টাচ করতে পারবেন না, আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, কিন্তু আপনি শুধু টাচ না, ওইখানে আপনাকে টোটালি কি বলবো, তাকে আপনি গলার উপরে পা দিয়ে চেপে ধরবে, আপনার চোখের উপরে মুখের উপরে যেটা করার সেটা করবে, আপনার পায়ের ঠিক নিচে মানে পিটানো হবে, আপনার পিছনে পিটানো হবে। এরপরে আরো কিছু বিষয় আছে এক্সট্রিম পর্যায়ে। এটা হলো বাংলাদেশের পুলিশের নিরাপত্তা। বাংলাদেশে শেখ হাসিনা আর তার পরিবার ছাড়া আর তার সুবিধাভোগী 1 লক্ষ ছাড়া, 1 লক্ষ বা 1 মিলিয়ন, 1 মিলিয়ন লোক ছাড়া 18 কোটি মানুষের কোনো নিরাপত্তা আছে? কোথায় নিরাপত্তা? মায়ের পেটে শিশুর নিরাপত্তা নেই, ছাদে বাবার সাথে দাঁড়িয়ে থাকা শিশুর নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই পুলিশ হেফাজতে, নিরাপত্তা নাই কোর্টের মধ্যে, কোর্ট থেকেও মানুষকে ধরে নিয়ে যায়, নিরাপত্তা কোথায়? প্রথমত আপনাকে ধন্যবাদ, আপনি আমন্ত্রণ জানিয়েছেন, এবং আবারও আমি আপনার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে এই সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যস্ত নসিব করুক। প্রথম কথা হলো, টকশোতে আসলে আসলে স্বাভাবিক যে মানসিক অবস্থা এটা ঠিক থাকে না। সো আপনি যে প্রশ্ন করেছেন যে শহীদউদ্দিন চৌধুরী এনিকে 5 দিন রিমান্ডে দেওয়া হয়েছে এবং 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আইনজীবী হিসেবে কথা বলার এখন আর কোনো সুযোগ নাই। যদি কোনো দেশে আইন থাকে, আদালত থাকে, বিচার ব্যবস্থা থাকে, রুল অফ ল থাকে, তাহলে আইনজীবী হিসেবে কথা বলার সুযোগ থাকে। আমরা এমন একটি দেশের বিষয় এবং আইন ব্যবস্থা নিয়ে উপরে কথা বলছি যেখানে আইন আদালত এইগুলো আর কোনো কিছু না, এটা হলো কারো মানে ভাষায় বলা যায় যে এটা কারো পেডিকোটে পরিণত হয়েছে, এটা আর কোর্ট নেই। সো এটা শুধু শহীদউদ্দিন চৌধুরী এনি নয়, আপনি যদি রিসেন্টলি দেখেন যে ভিপি নূরের অবস্থা, আমি ভিপি নূরের অবস্থা দেখেছি কিভাবে সে রিমান্ডে গেছে, রিমান্ডের যাওয়ার দিন তার চেহারা আর রিমান্ড ব্যাক কোর্টে যখন তাকে উপস্থাপন করা হয়েছে সেই চেহারা এবং তার শারীরিক এবং মানসিক পরিস্থিতি, এটা তো আসলে আমরা দেখেছি, এটা ভাইরাল হয়েছে। সো এই দেশে আইন আদালত নিয়ে আর কথা বলার, এই দেশের ব্যাপারে বলার সুযোগ নেই। এখন ডিবিতে থেকেই তো ভিপি নূরের এই পরিস্থিতি হয়েছে, এবং যাদেরকে এর আগে নেওয়া হয়েছে তারা সবাই অভিযোগ করেছে যে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। কিন্তু ওখানে টর্চার, আমি আপনাকে বলি বাংলাদেশের না, আমি শেষ করিনি। গত 2 দিনে 5 জন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে, এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদেরকে নিরাপদে রাখার জন্য সেখানে তুলে নেওয়া হয়েছে, এবং তাদেরকে কারা মারতে চায় সেটা জানার জন্য। তাহলে সেখানে কি নিরাপত্তা আছে আপনার কাছে শুনতে চাই। আমি আপনাকে বলি, আমি আমার একটা অভিজ্ঞতা আপনাকে মিন্টু রোডের ডিবি অফিসের একটা অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি 45 দিন আমার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর হয়েছিল 45টা মামলায়। তা আমি প্রথম 12 দিন একটানা ছিলাম, পরবর্তীতে আরো 2 বেলায় 45 দিন ছিলাম, 2 বারে। সো আমাকে ওখানে রিমান্ডের রুমে ডিসির ঠিক পিছনের দিকে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে কফি কল আছে না, যে হাতের উপরে আপনার হ্যান্ডক্যাপ দিয়ে তারপরে আপনার ঝুলিয়ে রাখে। তখন ঢাকার কমিশনার ছিল সাম্প্রতিক আলোচিত বেনজির আহমেদ, এবং ডিবির চিফ ছিল মনিরুল ইসলাম। সো এবং আপনি যদি 5 মিনিট আপনাকে পায়ের টোয়ের উপরে দাঁড় করিয়ে রাখে তাহলেই আপনি কোলাপস করবেন। এরপরে আর যা যা আছে সেই বিষয়গুলো আর আমি অন এয়ারে বললাম না। তো এখানে ডিবি অফিস কোন তদন্তের বা রিমান্ড মানে হলো কি জিজ্ঞাসাবাদ,
এটা জিজ্ঞাসাবাদের কোনো কেন্দ্র নয়, তদন্তকারী কর্মকর্তাদের কোনো কেন্দ্র নয়, অনুসন্ধানের কোনো বিষয় নাই। এটা একটি টর্চার সেল। এটা নির্যাতনের যত উপায় আছে সেটা তারা জানে, এবং সেই নির্যাতন কিভাবে কিভাবে করতে হয়, এবং সেই নির্যাতন পরবর্তী আপনাকে রাজারবাগ হসপিটালে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে কিছু বড়িটড়ি দেওয়া হবে, আবার নিয়ে আসা হবে, এবং তাদের যে চিন্তা চেতনা বা তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য চরিতার্থ না হওয়ার পর্যন্ত, উদ্দেশ্যে তারা পৌঁছানোর আগ পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। এটা একটা টর্চার সেল। এখানে আপনি বলছেন শহীদউদ্দিন চৌধুরীকে নিয়ে যাওয়া হয়েছে। আপনার কি মনে আছে বাবুনাগুরির কথা? আপনার নিশ্চয়ই মনে আছে বাবুনাগুরির কথা। আপনার কি মনে আছে বাংলাদেশে যে ঘটনা ঘটে নাই সেই মামলাগুলোর কথা? আজগুবি মামলা, ভুয়া মামলা, ঘটনাই ঘটে নাই, কিন্তু তারা মামলা দিয়েছে এবং মামলায় আসামি করেছে কাদেরকে? প্রধান বিরোধী দল বিএনপির নেতা কর্মীদেরকে আসামি করা হয়েছে। অতএব এই যে আপনার আজকের আবু সাইদের বিষয়ে যে মামলা করা হয়েছে, আবু সাইদের বিষয়ে একজন প্রধানমন্ত্রী কত নির্লজ্জ হলে সে এসে বলতে পারে মানে যে সে জনতার কাছে বিচার দিচ্ছে, কি জন্য দিচ্ছে? যে সম্পদ নষ্ট হয়েছে, গাড়ি পুড়েছে, এই দুর্নীতির আয় করার যে জায়গাটা তাদের তৈরি হয়েছিল, যদি আর লক্ষ লক্ষ কোটি টাকা তারা লোপাট করেছে, সেই ডেভেলপমেন্টের গুলোতে তাদের হামলা হয়েছে, কিন্তু জীবনের কোনো দাম নাই। শত শত লাশের বিষয়ে কিন্তু কোনো কথা নাই। এবং আমি খুব আশ্চর্য হয়েছি এবং কষ্ট পেয়েছি যে ওনার আর একটা প্রোগ্রাম দিয়ে দেখেছিলাম আমাদের সাংবাদিকদের সাথে নিয়ে, সিনিয়র সাংবাদিকদের সাথে নিয়ে। তখন আসলে আমি কি বলবো, আমার কাছে মনে হয়েছে একটা জাতিকে বিক্রি করার জন্য যা যা করা দরকার সমস্ত কর্ম, সমস্ত মানে প্রাথমিক যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। এতগুলো লাশের কথা কেউ বলে নাই, বলেছে কোন কি ভেঙেছে, কার গাড়ি পুড়েছে, কিন্তু আবু সাইদকে নিয়ে কেউ কোনো কথা বলে নাই। কথা বলে নাই যে কিভাবে ছাদের উপরে যাওয়া একটা শিশুর গায়ে গুলি লেগেছে। কথা লাগে নাই যে একটা ছেলে চলে যাচ্ছে, পিছন থেকে পাখির মতো গুলি করেছে। সো এই দেশে আপনি আইনের কথা, এই দেশে আপনি বিচারের কথা, আদালতের কথা, সংবিধানের কথা, রুল অফ ল এর কথা, আইনের শাসনের কথা, এগুলো আসলে শুধুমাত্র আমার মনে হয় যে মানে এটাকে কি বলে, আমার কাছে মনে হয় একটা ফটকামি ছাড়া আর কিছু নয়। এই দেশটাকে আপনি গৃহযুদ্ধের দিকে দেশটাকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং দেখেন এই সময় এখন তো আসলে ওপেন সিক্রেট, অনেকে বলে বিএনপির ভূমিকা কি, এটা কি। বাংলাদেশে এতগুলো লাশ পড়ার পরে কোন মানুষ যার মস্তিষ্ক সুস্থ, যে চিন্তা করার ক্ষমতা রাখে, তার তো ক্ষমতায় থাকার আগ্রহ বা খায়েশ থাকার কথা নয়। এতগুলো লাশের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস কি, তার তো দম বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু সে নিয়ে কি তার মিনিমাম কারো কোনো লজ্জাবোধ, কারো কোনো মিনিমাম এটাকে কি বলে অনুতপ্ততা, রিগ্রেট আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা জানি না, বা অন্য কেউ দেখেছে কিনা জানি না। জাকারিয়া, জি প্লিজ বলুন। একটা প্রশ্ন, রিমান্ড নিলে বাংলাদেশের আইন অনুযায়ী সেটা কাচের ঘরের মধ্যে নিতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের রিমান্ডে যদি আপনার নেওয়া হয় না, কাচের ঘরের সুনির্দিষ্ট যে কথাটা, যে রিমান্ডে তাকে ফিজিক্যালি টর্চার করা যাবে না। একেবারে হাইকোর্টের এবং অ্যাপিলেট ডিভিশনের যে রায় আছে, এবং বাংলাদেশের সিআরপিসিতে যে কথা বলা আছে যে আপনি তাকে টাচ করতে পারবেন না, আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, কিন্তু আপনি শুধু টাচ না, ওইখানে আপনাকে টোটালি কি বলবো, তাকে আপনি গলার উপরে পা দিয়ে চেপে ধরবে, আপনার চোখের উপরে, মুখের উপরে যেটা করার সেটা করবে, আপনার পায়ের ঠিক নিচে মানে পিটানো হবে, আপনার পিছনে পিটানো হবে। এরপরে আরো কিছু বিষয় আছে এক্সট্রিম পর্যায়ে। এটা হলো বাংলাদেশের পুলিশ, এবং এটা হলো বাংলাদেশের মানবাধিকার, এটা হলো আইনের আদালত। এটা তাহলে কোন নিরাপত্তা দেওয়ার জন্য 5 জন সমন্বয়ককে তুলে নেওয়া হলো? কিসের নিরাপত্তা? বাংলাদেশে শেখ হাসিনা আর তার পরিবার ছাড়া, আর তার সুবিধাভোগী 1 লক্ষ ছাড়া, 1 লক্ষ বা 1 মিলিয়ন লোক ছাড়া 18 কোটি মানুষের কোন নিরাপত্তা আছে?
কোথায় নিরাপত্তা? মায়ের পেটে শিশুর নিরাপত্তা নেই, ছাদে বাবার সাথে দাঁড়িয়ে থাকা শিশুর নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই পুলিশ হেফাজতে, নিরাপত্তা নাই কোর্টের মধ্যে, কোর্ট থেকেও মানুষকে ধরে নিয়ে যায়। নিরাপত্তা কোথায়? কোথায় নিরাপত্তা? যেখানে প্রধানমন্ত্রী বলে দেয় যে আলটিমেটলি টোটালি যেভাবে ইচ্ছা সেভাবে দমন করো, যেখানে সরকারি দলের যে জেনারেল সেক্রেটারি একজন দায়িত্বশীল মন্ত্রী, সে ছাত্রলীগকে উচকিয়ে দেয় যে তারাই যথেষ্ট। কিসের নিরাপত্তা? কোথায় নিরাপত্তা? কার কাছে নিরাপত্তা? আপনি নিরাপত্তা চাইবেন জুডিশিয়ারি। আজকের জুডিশিয়ারি আমরা তো আসলে চিন্তা করছি যে সমন্বয়কদেরকে তুলে নিয়ে গেছে, এখন ওনারা বলছে নিরাপত্তা দিচ্ছে, তো ওদেরকে আসলে কি করছে? মানে ওদের দাবিগুলো মেনে নিচ্ছে না। ওই নিরাপত্তা দেওয়ার সুযোগই নাই বাংলাদেশের সিআরপিসি তে। 24 ঘন্টার বেশি পুলিশের সেই ক্ষমতাই নেই। 24 ঘন্টার বেশি ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তাকে রাখার, এটি একটি সরাসরি আইন লঙ্ঘন। কিন্তু আপনি কার কাছে বলবেন? আমরা বলতে পারবো, কিন্তু ওইটা তো আসলে পুলিশ টপ টু বটম কোন প্রফেশনালিজম আছে? সমস্ত দলীয় ক্যাডাররা আছে। আপনি একেবারে সুপ্রিম কোর্টে বলেন, তিনটা ডিপার্টমেন্ট, লেজিসলেচার, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি। আপনি দেখেন জুডিশিয়ারি টপ টু বটম, আপনি সব জায়গায় দেখবেন যে দলীয় ক্যাডার ছাড়া কেউ নাই। কেউ কোথাও না কোথাও সাবেক কোনো দায়িত্ব পালন করেছে, তাকে একদম টপ টু বটম। আমি আপনাকে বলতে অসুবিধা নাই, চিফ জাস্টিস থেকে শুরু করে একদম একটা অফিসের পিয়ন পর্যন্ত সরকারি দলের কোথাও না কোথাও তারা সার্ভ করেছে। তাদের কাছ থেকে আপনি কি নিরাপত্তা পাবেন? এখন চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার, আপনার যে এই কি বলে সংসদের নেতা, একেবারে তিনজনই একজন ব্যক্তি। বাংলা পৃথিবীর ইতিহাসে আমার কাছে তো মনে, আমার জানা নাই, আপনাদের কাছে জানা আছে কিনা জানি না, যে রাস্তায় নিরস্ত্র মানুষের বুকে এভাবে গুলি চালানোর পরে সেই ব্যক্তি ক্ষমতায় থাকতে পারে, সেই ব্যক্তি আবার এসে উল্টা নাটক করতে পারে। এটা কি লজ্জতা? এই লজ্জার একটা, এই লজ্জা। এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, ওনারা তো এটা দায় নিচ্ছেন না, ওনারা তো বলছেন যে এটা ওনাদের লোকজন কোন স্বৈরাচার দায় নিয়েছে? আপনাদের বিএনপির কোন এখন বিএনপির কি দায়? বিএনপি না, সারা বাংলাদেশের 17,90,00,000 মানুষের এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন আছে এবং সমর্থন থাকবে, এইটাই স্বাভাবিক। এ নিয়ে তো কোনো দ্বিধা নেই। বিএনপির দায়, এখন তো দায়, বিএনপি কোনো দায়িত্ব আছে? বিএনপির দায় আছে? বিএনপি তো স্বীকার করছে তাদের প্রতি নৈতিক সমর্থন বিএনপির আছে, এবং আছে, ছিল এবং থাকবে। এবং এক দফার দাবিতে এখন বিএনপি রাস্তায় আছে, বিএনপি তার সাধ্য মতো চেষ্টা করবে।